সকাল থেকে বিকেল লাগাতার লাইভে আপনাদেরকে দেখিয়েছি, মারাত্মক মারাত্মক অঙ্গভঙ্গি করা হচ্ছে, সেরকমও দেখেছি আমরা, মানে ক্যামেরাতে ধরা পড়েছে। এখন এই জায়গায় ইট বৃষ্টিও নাকি হয়েছে মারাত্মক, সেই অভিযোগ সামনে এসে। দেখুন বাস ঠাস নিয়ে কি অবস্থা। এই ধরনের পরিস্থিতি 144 দ্বারা লাগু থাকে যে অঞ্চলে, সেখানে পুলিশ রয়েছে, পরবর্তীতে সিআরপিএফকে ডেকে নিয়ে আসা হয়েছে, তারপরেও কিন্তু এদেরকে সরানো যায়নি। সেখানে তৃণমূল রয়েছে, বিজেপি রয়েছে, প্রত্যেকেই রয়েছে। মাইকিং করতে দেখেছি আমরা পুলিশের। আমরা এমনটাও একটা বক্তব্য শুনলাম, কিয়া গলি চালা দে, এটা একজন জওয়ান বলছেন, কারণ তার গায়ে পাটকেল এসে পড়েছিল। আমি একটু বক্তব্যটা শোনাই তার। এটাও মারাত্মক যে অবস্থা তৈরি হয়েছিল সেখানে, শুনুন। संभाल नहीं दे पा रहे, क्यों परिस्थिति संभाल नहीं दे पा रहे आप लोग? सर परिस्थिति क्यों संभाल नहीं दे पा रहे? यहाँ पर सारे लोग मौजूद हैं। क्या हुआ था उधर? पत्थर आ रहा है। क्यों संभाल नहीं दे पा रहे, क्यों परिस्थिति संभाल नहीं दे पा रहे आप लोग? सर परिस्थिति क्यों संभाल नहीं दे पा रहे? यहाँ पर सारे लोग मौजूद हैं। क्या हुआ था उधर? पत्थर आ रहा है। क्यों संभाल नहीं दे पा रहे, क्यों पार्टी का पत्थर मारा उधर से? लगा नहीं है, इधर गिरा के लगा नहीं है, पाथर फैला को देखना है। अभी क्या हाल है, सुरक्षा का क्या हाल है? अभी सही है, अभी नॉर्मल है। তিনি এই মুহূর্তে কিন্তু বলতে চাইছেন না, কিন্তু পুলিশের চাপে তিনি এই মুহূর্তে বলতে চাইছেন না। আমরা সেই সময় যখন লাইভে ছিলাম ঠিক এই অবস্থায় পরিস্থিতি। আমি জানি না এগুলো একটা সভ্য জায়গায় এই ধরনের অভিযোগ ওঠে কিনা, যেখানে দাঁড়িয়ে যারা সুরক্ষা দেবেন, যাদের দায়িত্ব সুরক্ষা দেওয়া, তাদের ওপর হামলা হচ্ছে, মানে ইট বৃষ্টি হোক বা হোয়াট এভার। এই ছবি কেন বাংলায়? আমি সুদীপ্তাদির কাছে আসি, আমি তারপর রিতেশদার কাছে আসবো। সুদীপ্তাদি কি বলবেন? ফর্ম 6 নিয়ে এই অবস্থা। দেখুন, জানবেন মোদি ভাই, দিদি ভাই, যে কোনো আসলে কোনো বিভেদ নাই, মানুষ মরছে হামেশাই, দর্শক এসিআই। আমাদের তো গোড়ার থেকেই বক্তব্য একটাই যে এসআইআর ভারতবর্ষে 7 বার হয়েছে, তো 8 নম্বর বার এসআইআর হচ্ছে। তো এমন কি পরিস্থিতি তৈরি হলো যে এরকম একটা ভয়ের পরিবেশ তৈরি করতে হলো? কেন্দ্রীয় সরকার সময় নিয়ে করতে পারতো। এবং সেই সাথে আমরা বিহার ভোটের সময় এটা বলেছিলাম যে এই যে ভিনদেশি কথা এখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, আমরা তো বলছিলাম ব্রাজিলের লোকের ছবি আছে। তখন মমতা বন্দ্যোপাধ্যায় চুপ ছিলেন কেন? তখন তিনি কেন গলা মেলাননি কেন? যখন আমাদের দল যেতে চেয়েছিল সংবিধানের 324 সাবসেকশন 5, 124 সাবসেকশন 4 এবং নিয়োগের 11 সাবসেকশন 2 ওয়াইজ সিইওকে অপসারণ করা চলে, এই দাবি নিয়ে যখন সংসদে আমরা অ্যাপিল করেছিলাম, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল আমাদের সঙ্গে আসেনি, অন্য রাজনৈতিক দলগুলি এসেছিল। এখন তো মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বাম ডান সবাই এখন। মমতা বন্দ্যোপাধ্যায় আসলে যখন কোনো কেন্দ্রীয় আইন আসে, সে এসআইআর হতে পারে, সেটা এনআরসি হতে পারে, যা কিছু তিনি প্রথমে বিরোধ করেন, পরে একটা বিরোধী নিজের বিরোধী ইমেজ তৈরি করার চেষ্টা করেন এবং সবসময় জিনিসটাকে জটিল করে দেওয়ার চেষ্টা করেন। করে মসিহা সাজার এই যে প্রচেষ্টা, উনি সবচেয়ে ভালো জানেন যে কেন্দ্রের কোনো আইন কখনো রাজ্য বাদ দিতে পারে না। সেটাও সংবিধানের 246 থেকে 265 অবধি পরিষ্কারভাবে লেখা রয়েছে। উনি 3 বারের কেন্দ্রীয় মন্ত্রী, তাহলে উনি এটা কেন করেন? উনি করেন একটাই উদ্দেশ্য, পুরো বিষয়টাকে ঘেঁটে দাও, যে বিষয়গুলো আসল ওনার দলের সমস্যা হচ্ছে দুর্নীতির থেকে নজর ঘোরানোর জন্য উনি যা যা করার এগুলি করে চলেন। আজকে যে যে এসেছেন ফোর্স বলছে গুলি চালাবো কিনা, এইরকম ঘটে গত 2021 ঘটেছিল। পাঠানটুলি জোট পাটকেতে এইভাবেই গুলি চলেছিল। তাহলে এটাকে ইনস্টিগেট করা হয়েছিল। গুলি চালালে মানুষ ভয় পাবে, মানুষ ভয় পেলে মানুষ ভোট দিতে আসবে না। আর ভোট দিতে না আসলে, ভোট লুট করলে যে দুটি রাজনৈতিক দল বাইনারি
টিকে আছে তাদেরই সুবিধা হবে। এই জন্যই এমন সিচুয়েশন তৈরি করো যে মানুষ ভয় পায়, ভয়ের আবহ তৈরি হয়, আচ্ছা। ভোট দিতে ভয় পায়, নাম তুলতে ভয় পায়, মানে ঘেটে দাও, একদম ভয় পাওয়ানো হোক। রিতেশ দা, লুচে পুচে খাই। বেশ, রিতেশ দা, রিতেশ দা শুনলেন তো কথা, মানে আমি বলছি বামনাও এখন তো একসঙ্গে হতে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা বৃহত্তর স্বার্থে, আবারও তিনি বলেছেন। ওনাকে কেউ বিশ্বাস করে না। রিতেশ দা, না দেখো, এইখানে দাঁড়িয়ে মূল বিষয়টা হচ্ছে যে রাজ্য সরকার এবং ইলেকশন কমিশন এই দুজনের এই ঝগড়াঝাটির মাঝখানে কিন্তু প্রান্তিক মানুষ, গরিব মানুষ, প্রান্তিক মানুষরা কিন্তু বেশি এফেক্টেড হচ্ছে। তুমি দেখবে যে অ্যাডজুডিকেশনের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে কিন্তু প্রান্তিক অঞ্চলের যে মানুষজন, সেখানে কিন্তু নামগুলো কিন্তু অ্যাডজুডিকেশনে রয়ে গেছে। এইবার তুমি বলবে যে তাহলে অ্যাপিলেট অথরিটিতে যান। অ্যাপিলেট অথরিটিতে একটা গালভরা নাম যতটাই হোক, এই অ্যাপিলেট অথরিটিতে যাওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা কি একটি প্রান্তিক মানুষ বা তোমার বাড়িতে যিনি পরিচারিকার কাজ করেন বা যিনি রিক্সা শ্রমিক আছেন, তার পক্ষে কি অ্যাপিলেট অথরিটিতে যাওয়াটা সম্ভব? এই যে তালে গোলে হরি বলে একটা যে নির্বাচন কমিশন যে একটা ভরসা দাঁড় করাতে চেষ্টা করছে, এইটাই সবচেয়ে মারাত্মক। দেখো, আমরা বারবার প্রথমের থেকেই বলে আসছিলাম যে আপনি বিএলওদেরকে নির্দিষ্ট একটা সময় দিন, স্টিপুলেটেড টাইম দিন, টাইম ফ্রেমটা একটু বাড়াতে হবে, কেননা তড়িঘড়ি করে কোনো কিছু করা যাবে না। ইলেকশন কমিশন সেটা শোনেননি। ইলেকশন কমিশন বিএলওদের উপরে চাপ সৃষ্টি করে তড়িঘড়ি করে বিএলওদের কাছ থেকে কাজটা নিয়েছে। নেওয়ার পরে যে প্যারামিটার সেট করলেন, সেই প্যারামিটার গুলোতে দেখা যাচ্ছে যে প্রান্তিক মানুষ বেশি করে এফেক্টেড হয়ে যাচ্ছে এই অ্যাকচুয়ালিটিকে। তো এই ক্ষেত্রে দাঁড়িয়ে প্রান্তিক মানুষদের পাশে নির্বাচন কমিশনের যেভাবে দাঁড়ানোর দরকার ছিল, নির্বাচন কমিশন কিন্তু শুধুমাত্র ভোট করানোর বেশিটারি নয়, নির্বাচন কমিশন হচ্ছে বেশি করে মানুষকে পার্টিসিপেটারি অর্গানাইজেশন হিসেবে কিন্তু নির্বাচন কমিশনের দাঁড়ানো দরকার। কিন্তু নির্বাচন কমিশনকে সেই চিত্র আমরা দেখতে পাচ্ছি না। এটা ভারতবর্ষের বুকে প্রথম যে নির্বাচন কমিশনের কাজকে এখন জুডিশিয়ারিকে করতে হচ্ছে। কেন করতে হচ্ছে? বিভিন্ন কেসের হিয়ারিং এর পরে জুডিশিয়ারি এটা বুঝতে পারলো যে নির্বাচন কমিশন যা কাজ করছে তাই দিয়ে ব্যাপারটা পুরোটা দাঁড়াচ্ছে না। তার জন্য অতজন জুডিশিয়াল অফিসার বা বিচারকরা মাঠে নেমে পড়লেন। নির্বাচন কমিশনের কাজ, যে কাজটা সারা ভারতবর্ষ জুড়ে হয়নি, অর্থাৎ নির্বাচন কমিশনের কাজের উপরে যে আস্থাটা থাকার কথা ছিল, সেই আস্থাটা কিন্তু মানুষের আস্তে আস্তে চলে যাচ্ছে। নির্বাচন কমিশনের উচিত সেই আস্থাটাকে ফেরত আনা, কিন্তু নির্বাচন কমিশন এখনো অব্দি এমন কোনো ভূমিকা পালন করছেন না যে এই যে অ্যাপিলেট অথরিটির ক্ষেত্রে মানুষে কি করে অ্যাপিলেট অথরিটির কাছে যাবে। একটা ওয়েবসাইটে কতগুলো নাম দিয়ে দিলেন, কতগুলো বিচারকদের নাম দিলেন যে এইখানে এইখানে যাবেন, তার প্রক্রিয়া কি, তার পুস্তিকা কোথায়, তার গাইডলাইনটা কি হবে, এইগুলো সাধারণ স্বচ্ছতার জায়গা নিয়ে এখনো প্রশ্ন রিতেশদা যেটা বলছেন। কিন্তু এটাও আবার ভারতবর্ষে আমরা প্রথম দেখলাম যে আমাদের পশ্চিমবাংলাতেই এসআইআর আগে হয়েছে, এখনো হচ্ছে, কিন্তু এত একটা যুদ্ধ অঘোষিত অবস্থা, এটা আমরা আবার প্রথম দেখছি আমাদের পশ্চিমবাংলা রেখে। তবে আসছি এটা দ্রুত বিরতির পর। এবার দেখুন, ফর্ম 6 নিয়ে যে বড়সড় অভিযোগ সামনে নিয়ে আসা হচ্ছে, তার পরিপ্রেক্ষিতে আজকে বক্তব্য পাচ্ছি আমরা। একদিকে শ্রমিক ভট্টাচার্য, অন্যদিকে শশী পাজা, দুজনই বক্তব্য রেখেছেন। কি বলছেন বা শোনাই আপনাদের। শোনাই। মহারাষ্ট্র, দিল্লি কিংবা হরিয়ানার কোনো নেতা তো কালো কোট পরে কোনোদিন সুপ্রিম কোর্টের মধ্যে ঢুকে পড়েননি। কোনোদিন মহারাষ্ট্র, হরিয়ানা, বিহারের কোনো বিডিও অফিসে আগুন লাগেনি। কোনোদিন সেখানে কোনো টায়ার জ্বালিয়ে জাতীয় সড়ককে অবরোধ করা হয়নি। বিহার, উত্তরপ্রদেশের লোক যদি পশ্চিমবঙ্গে থাকে, সে যদি ভোটার হতে চায়, সে ভোটার হবে। তৃণমূল কংগ্রেস বিডিও ডিএমদের কাজে লাগিয়ে, তাদের নিজস্ব বিএলওদের কাজে লাগিয়ে তারা যে বুথে বিজেপি লিড পায়, সেই সমস্ত হিন্দু বুথে উদ্বাস্তুর নাম করে বহু ভোটারের নাম বাদ দিয়েছে। সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি 3 পুরুষ 4 পুরুষ ধরে একটা বাড়িতে বসবাস করছেন, সেই বাড়ির একজন ভদ্রলোক যার বয়স 80 পেরিয়েছে, তার নামটা ভোটার লিস্টে বাদ দিয়ে তাকে শুনানির জন্য ডেকে পাঠিয়ে তার মনের মধ্যে আক্রোশ তৈরি করছেন। পরিকল্পিতভাবে পুরো এই প্রক্রিয়াটাকে শেষ কালিমালিপ্ত করবার জন্য, মানুষের মনের মধ্যে অসন্তোষ তৈরি করবার জন্য তৃণমূল কংগ্রেস এটা করছে। এই ফর্ম 6 এখানে সিও দফতরে
কিভাবে আসছে, লটে লটে আসছে। বিএলওর কাছে ফর্ম 6 ধরুন জমা দিক, বিএলও দিক কিংবা বিএলএ 2 এসে দিক, 50টা করে দেবে। 30,000 অ্যাপ্লিকেশন এসছে, তাহলে পরে তারা যদি 50টা করেও আনে তাহলে 600 জন এসছিল কি? তার 600 জন এসে এই ফর্ম 6 জমা দিয়েছে কিনা তার পরিপ্রেক্ষিতে আমরা দাবি রেখেছিলাম ফর্ম 6 পরিষ্কারভাবে তাদের নাম, আবেদনকারী কোন জেলা বলতে হবে এবং কারা জমা দিয়েছেন, কেন নেওয়া হচ্ছে জমা, এবং সিসিটিভি ফুটেজ পরিষ্কার। এত বলার পরে সিওর কাছ থেকে তিনি প্রতিশ্রুতি দিলেন যে নিশ্চয়ই তিনি গেট ব্যাক করবেন 48 ঘন্টা। 24 ঘন্টা হয়ে গেছে, এখনো তিনি গেট ব্যাক করেননি। আমি উপাসনার কাছে আসবো ঠিক এই জায়গায়, যেটা শ্রমিক ভট্টাচার্য অভিযোগ করলেন যে উদ্বাস্তু ভোটারদের যে নাম সেটা বাদ দেওয়ার জন্য তৃণমূলপন্থী বিএলওরা কি করতেন তার একটা অভিযোগ করলেন। এই পাশে দাঁড়িয়ে এই ফর্ম 6 নিয়ে যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে আরও একটা অভিযোগ উঠল, যারা এই কাজ করছে, মানে আমি বলছি সিও দপ্তর তো তারা তো বলছেন বাল্ক সাবমিশন সম্পূর্ণ নিষিদ্ধ করেছেন, তাহলে তারপরেও কেন এই ছবিটা দেখতে হবে? দেখুন, বিষয়টা হচ্ছে যে সুপ্রিম কোর্ট যেই তাদের বক্তব্য পেশ করেছে সেই জিনিসটা কি তারা মান্যতা দিচ্ছে, অর্থাৎ বিজেপির বিভিন্ন নেতা নেতৃত্বরা কি মান্যতা দিচ্ছে, এটা একটা বড় প্রশ্ন। দ্বিতীয় কথাটা হচ্ছে যখন শশীদি এটা স্পষ্ট আপনাদের সকলের সামনে পেশ করলেন যে খুব স্বাভাবিকভাবে 600 জন ব্যক্তি কি সেই বান্ডিলটা নিয়ে এসেছিল, এরকম কোনো ভিডিও ইলেকশন কমিশন বা বিজেপি কেউই কি পেশ করতে পারছে না। দ্বিতীয় কথাটা হচ্ছে যে আমরা বরাবরই এই দৃশ্য দেখতে পেরেছি যে কিভাবে ইসিআই এই দাবি করেছে বা চেয়েছে যে 80,000 বুথে ওয়েবকাস্টিং হবে। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু আমাদের কথাটা হচ্ছে যে যখন আমরা সিসিটিভি ফুটেজটা পেশ করার কথা বলছি যে এত সংখ্যক বান্ডিল ফর্ম 6 কি করে সেখানে উপস্থিত হলো, সেই সিসিটিভিটা আপনারা পেশ করে দিন না, সেই ফুটেজটা আপনারা দেখিয়ে দিন না, তখন ইলেকশন কমিশন থেকে উত্তর আছে যে আমরা তো জানি না সিসিটিভি কোথায় আছে কি নেই। এই হচ্ছে বক্তব্য। আজকে যখন এই 80,000, 30,000 বা যেই সংখ্যাটাই হোক না কেন, এই 30,000 যেই ব্যক্তি ওই ফর্ম 6-এর মাধ্যমে সেখানে গেছে, সেই ব্যক্তিরা কারা সেটা প্রত্যেকটা জনগণ জানতে চায়, এটা অত্যন্ত স্বাভাবিক। আজকে আপনার এবং আমার অধিকার, ভোট দেওয়ার অধিকার শুধুমাত্র আপনার এবং আমার হাত থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে না, সেই অধিকারটা ছিনিয়ে নিয়ে আজকে বাংলার থেকে বাইরে থাকা সুদূরে, অনেক দূরে যারা থাকছে তাদের হাত পর্যন্ত দিয়ে দেওয়া হচ্ছে যাতে তারা বাংলা দখল করতে পারে। ক্রমাগত ক্ষেত্রে এইটার বিরোধিতা যদি তারা মনে করে যে বাংলা বাঙালিরা করবে না, তাহলে তারা বোকা। এবং তাই জন্যেই গতকালও যে দৃশ্যটা আপনারা দেখলেন যে ইলেকশন কমিশনের অফিসের বাইরে এত সংখ্যক ভিড় ছিল, এবং আজকে যে কথাটা আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে আজকে একটা হুলিগানিজম কিন্তু আমরা দেখতে পারলাম। কেন দেখতে পারলাম জানেন? কারণ সেখানে বিজেপির প্রতিনিধিরা উপস্থিত ছিল এবং তাদের কণ্ঠ থেকে জিনিসটা উঠে আসছিল যে আজকে রাত্রিবেলা তারা সিন্দুর স্ট্রাইক করবে। শুধুমাত্র তাই নয়, আরও কত বক্তব্য, জানি না তারা ব্যাগে করে ইট পাটকেলও নিয়ে এসেছিল কিনা, সত্যি এই ব্যাপারে আমার সত্যি জানা নেই। কিন্তু মূলত যে প্রশ্নটা আপনার আমার, আমি মনে করি যারা এই চ্যানেলটা দেখছে তাই সেই প্রত্যেকটা দর্শকের রয়েছে যে এত সংখ্যক ব্যক্তিদেরকে যে চৌকাঠে দাঁড় করিয়ে রেখেছে রীতিমতো, তারা কি এই জিনিসটা অন্তত জানতে, মানে এই ট্রাইব্যুনাল, আমি আবার এই জিনিসটা ট্রাইব্যুনালের দিকে যাচ্ছি, যে ট্রাইব্যুনালটা 21 দিনের মধ্যে পেশ করতে হবে। আজকে আপনি কোথায় যাবেন, কার দোরগোড়ায় যাবেন? ট্রাইব্যুনালের। তো সেখানে দ্যাট ইজ অলসো ডান ইন অনলাইন প্রসিডিওর। অনলাইন আজকের দিনে দাঁড়িয়ে গ্রামের কটা অঞ্চলের লোকজনরা অ্যাক্সেস করতে পারবে, এই জিনিসটা আপনারাই ভেবে দেখুন না, আপনার চ্যানেলের দর্শকরাই ভেবে দেখুন না। আজকে যদি বিজেপির লোকজনরা বাংলা বাঙালির এতই কথা ভাবে, তাহলে কেন এই বিষয় নিয়ে প্রশ্ন তুলছে না তারা? কারণ তাদেরই তো গোটা চক্রান্ত। বিজেপি বলছে এটা প্রক্রিয়াটাকে বানচাল করে দেওয়ার একটা প্রচেষ্টা নাকি তৃণমূল, এরা সেটাই করছে। খুব বোকা নয় কি এই গোটা ব্যাপারটা? কেন বলছি? কারণ দিনের শুরু থেকে আমরা দেখে যাচ্ছি কিভাবে ইলেকশন কমিশন সেই জিনিসগুলোই করে গেছে যেগুলো বিজেপির বিভিন্ন মুখপাত্র বা ওই লোডশেডিং দলনেতার মুখ থেকে বেরিয়েছে। আমরা প্রত্যেকবার এই দৃশ্য দেখেছি যে কিভাবে 1,20,00,000 এই যে সংখ্যাটা, আজকে যেই সংখ্যা নিয়ে আপনি আমি কথা বলছি, সেই সংখ্যাটা যদি আপনি মিলিয়ে দেখেন ওই 1,23,00,000 কিন্তু এসে দাঁড়াচ্ছে। এত সংখ্যক মানুষকে হেনস্থা করার যেই মূলত টার্গেট, শুধুমাত্র তাই কেন, তার আগে যখন শুভেন্দু অধিকারী মঞ্চে দাঁড়িয়ে ভবানীপুর থেকে এত নাম বাদ যাবে সেই জিনিসটা বললেন, পরের দিন আমরা দেখতে পাচ্ছি এত সংখ্যক ব্যক্তিদের নামটাই কিন্তু বাদ দেওয়া হচ্ছে ইলেকশন কমিশন থেকে।